মণিপুরের ঘটনার পর মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আবারও একটা তুমুল পরিস্থিতি, যেখানে প্রশাসন কিছু পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে পেয়েছি। সেখানে দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতো শীর্ষস্থানীয় নেতারা তারা দেখলাম বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করছেন। সেই জায়গাটা থেকে তারা আরো বেশি সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছেন। সেই জায়গা দাঁড়িয়ে সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, সাম্প্রদায়িকতা বিজেপির ভিত্তি, আর সাম্প্রদায়িক আগুন জ্বালানো এদের ডিএনএতে আছে। যে দল, দেখুন একটা জিনিস, দল যখন কোনো মানে জাতীয় দল গঠন হয়, সেই দলের সাথে না বিভিন্ন সংগ্রাম জড়িয়ে থাকে। কংগ্রেস দেশ স্বাধীনতার সংগ্রামের সাথে জড়িত ছিল, বামফ্রন্টের সাথে নকশাল আন্দোলন, তৃণমূল কংগ্রেসের সাথে সিঙ্গুর নন্দীগ্রামের জমি অধিগ্রহণ আন্দোলন, আর বিজেপির আন্দোলন কি 500 বছরের একটা মসজিদকে ভেঙে ফেলা। এছাড়া তো এদের কোনো আন্দোলনের ইতিহাস নেই। তো সেরকম একটা সাম্প্রদায়িক দল যারা একটা মসজিদকে ভেঙে হাওয়া তুলেছিল, মাইলেজ নিয়েছিল, তারপরে গোদরায় হিন্দু মুসলিম রায়েট করে ক্ষমতায় এসেছিল, তারা তো সাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িক আগুন জ্বালানোর চেষ্টা করবে, এটা তো খুবই স্বাভাবিক। এবার বেলডাঙ্গার ঘটনায় আসি। বেলডাঙ্গার ঘটনায় একটা কার্তিক পুজো হয়েছিল। সেই কার্তিক পুজোয় এলইডিতে ইসলাম ধর্মের, যাকে সকলে মানেন, সর্বোপরি আমাদের সব ধর্মের পূজনীয় একটা অত্যন্ত নোংরা বক্তব্য, একটা নোংরা গালাগালি একটা এলইডিতে প্রকাশ করা হয়েছিল। সেই নিয়ে একটা তুমুল অশান্তির সৃষ্টি হয়। প্রশাসন তৎপর, পুলিশ তৎপর, পুলিশ কন্ট্রোল করে নিয়েছে, বেলডাঙ্গায় শান্তি ফিরে এসছে। ওই কার্তিক পুজো কমিটির যে সদস্য বা কমিটির যারা মেম্বার বা নেতা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কোনো সংবাদ মাধ্যম রায়ট দেখায়নি, দেখানো যায় না, কারণ কেউ চায় না যে আমাদের শান্ত বাংলা অশান্ত হোক। কারণ আমরা এই বাংলায় থাকি, আমরা তো কখনোই চাইবো না এই বাংলা অশান্ত হোক, রাজনীতির ঊর্ধ্বে বাংলা। কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে না, এই যে ধর্ম নিয়ে বিজেপি রাজনীতি করে, ধর্মটা না একটা অনেক বড় সাবজেক্ট, এটা বুঝতে হবে। আমরা ধর্ম মানছি কিন্তু কেউ পালন করছি না, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক। তার মানে কি, আমরা রোজ সকালে পুজো করছি বা রোজ সকালে একটা মুসলিম ভাই গিয়ে নামাজ পড়ছে, কিন্তু ধর্ম পালন করা মানে হচ্ছে খারাপ কাজ করবে না, কারোর সাথে চুরি চিটিংবাজি করবে না, কাউকে গালাগাল দেবে না, গরিবকে খাবার খাওয়ানো। ধর্ম যেই পালন করার কথা হবে না, যদি আপনি গিয়ে বলেন ধর্ম পালন করুন, তখন দেখবেন কেউ হিন্দু হোক বা মুসলমান হোক, কারুর পকেট থেকে 20 টাকা বেরোবে না একটা গরিব মানুষকে খাওয়ানোর জন্য। কিন্তু দেখবেন সবাই গিয়ে পুজোও করছে, আবার নামাজও পড়ছে। তো এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এইটা বন্ধ হওয়া উচিত। আমরা সবাই ধর্ম মানছি, ধর্ম পালন করছি না। তৃণমূল কংগ্রেসের 2011 সাল থেকে 2024 লোকসভা অবধি আপনারা যদি তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টো তুলে ধরেন, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস ম্যানিফেস্টোতে কোনোদিন ধর্ম নিয়ে কোনো কথা বলেনি। তৃণমূল কংগ্রেস বলেছে মা মাটি মানুষের কথা, তৃণমূল কংগ্রেস বলেছে উন্নয়নের কথা, আর বিজেপি শুধু ধর্মের কথা বলেছে। এখন এদের নতুন স্লোগান শুরু হয়েছে, বাটেঙ্গে তো কাটেঙ্গে না কি সব। শুভেন্দু অধিকারী বলছে সার্বজনীন মঞ্চ থেকে, যারা কাঁটা তার দিয়ে পেরিয়ে এসছে, হিন্দু হোক মুসলমান হোক, সবাইকে ফেরত পাঠাবো। আর নরেন্দ্র মোদী বলছে হিন্দুরা যদি মার খেয়ে আমাদের দেশে শরণার্থী হয়, তাহলে সিএ দেবো, এনআরসি দেবো। তাহলে কি শুভেন্দু নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা? এক। আর দ্বিতীয়, শুভেন্দু অধিকারী এটা আবার দেখিয়ে দিন, হইলে আবার আমাকে আরেকটা আইনি নোটিশ পাঠাবে। ও তো এখন টুইটার নেতা হয়েছে, আমাকে শুধু আইনি নোটিশ পাঠায়। কারণ আমি বলেছিলাম শুভেন্দু অধিকারী গরু খায়, এখনো বলছি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে শাহাবুদ্দিনের বাড়িতে গরুর মাংস খেত, আর তারপর পার্সেল করে বাড়ি নিয়ে যেত। এখনো হয়েছে সনাতন ধর্মের ধারকার বাহক। ধর্মের নামে চিটিংবাজি করছে বিজেপি মানুষের সাথে, আর তার সবচেয়ে বড় চিটিংবাজের নাম শুভেন্দু অধিকারী। আর দেখাচ্ছি ওর আরেকটা বক্তব্য, যদি আমার কাছে এখনো ছবিটা থাকে। এই দেখুন, একটা বড় টিভি চ্যানেল নাম করা, সেখানে তারা একটা কপি করেছে, যেখানে শুভেন্দু অধিকারী বলেছে আমার মা বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। আমি বলছি না, একটা বড় চ্যানেল কপি করেছে। তো তাহলে শুভেন্দু অধিকারী যে সাফাই অভিযানের কথা বলছে, নিজের বাড়ির থেকে শুরু করুক না, কোনো অসুবিধা নেই। তো এই সব ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে মানুষকে রাগিয়ে বাংলাকে অশান্ত করার যে ষড়যন্ত্র, এটা বাংলায় কোনো দিন সম্ভব নয়। কারণ একটা জিনিস মনে রাখবেন, যদি ধর্মের নামে রাজনীতি করে মানুষ ভোট পেত, তাহলে রাম মন্দির তৈরি করার পরে অযোধ্যা বিজেপি হারতো না। আর বাংলার মানুষ যা বোঝার বুঝে গেছে। আগামী দিন আপনার চ্যানেলে একটা বড় কথা বলে যাচ্ছি, 2026 ভোট যখন রেজাল্ট বেরোবে,
23শে নভেম্বরের রেজাল্ট তো আপনার দেখে নেবেন, তৃণমূল 6-6। 2026-এর বিধানসভার যখন রেজাল্ট বেরোবে, বাংলায় বিরোধী দলনেতা বলে কোনো পদ থাকবে না। কারণ বিরোধী দলনেতা হতে গেলে বিধানসভায় 45টা আসন পেতে হয়, বিজেপি 45টা আসন পাবে না। শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতা থাকবে না, বাংলার বিধানসভায় বিরোধী দলনেতা বলে কেউ থাকবে না। মিলিয়ে নেবেন, কারণ এই যে ধর্মের নামে মানুষকে সুড়সুড়ি দিয়ে বাংলাতে আগুন লাগানোর যে চক্রান্ত, এটা মানুষ ধরে ফেলেছে, মানুষ আর এসব খাচ্ছে না। তৃণমূল কংগ্রেস নিয়ে বারবার যে প্রশ্ন উঠছে যে ভোটের আগে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূল, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব একদম উপর মহলে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির মধ্যে। কি বলবেন দাদা, এই যে হুমায়ুন কবির বলছেন, ফিরহাদ হাকিমের একটা পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রক নিয়ে মন্তব্য বারবার সেটাকে নিয়ে উঠে আসছে সংবাদ মাধ্যমে, তারপরেই হুমায়ুন কবিরের মন্তব্য যে সমস্ত দায়িত্ব আস্তে আস্তে অভিষেক ব্যানার্জির হাতে তুলে দেওয়া উচিত। কি বলবেন? দেখুন, আমি পরিষ্কারভাবে একটা কথা বলি, আমরা যারা দল করি, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। এবার আমি যুব রাজনীতি করেছি, আজকে আমি দলের মুখপাত্র, জাতীয় মুখপাত্র, আমাকে সব কিছুই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। তো আবেগের জায়গা থেকে আমি অনেক কিছুই চাইতে পারি। আমি চাইতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি, 3বারের লোকসভার সাংসদ, 50 দিন বাড়ি পরিবার ছেড়ে তিনি জনজোয়ার করেছেন, তার ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভায় রেজাল্ট মানুষের কাছে পরিষ্কার। তো আমিও আবেগের জায়গা থেকে চাইবো তিনি ডেপুটি চিফ মিনিস্টার হন। আমি এটা জানি যে আগামী দিনে মমতাদির পরে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, এটা খুব পরিষ্কার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হবেন না এইসব কথা আমার মনে হয় খুব বেফালতু মন্তব্য। তার কারণ হচ্ছে, এক, পুলিশ মন্ত্রী হতে গেলে বিধায়ক হতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আমাদের দলে কে কাউন্সিলর হবে, কে বিধায়ক হবে, কে এমপি হবে, সব কিছু ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি সুব্রত বক্সী। তো সেই জায়গায় ফাইনাল ডিসিশন বা সিদ্ধান্ত তো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হবেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন, কারণ নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। আর যারা বলছেন যে এই করতে হবে ওই করতে হবে, আবেগের জায়গা থেকে ঠিক, কিন্তু বাস্তবে দাঁড়িয়েও কথা বলতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। এই দুজনের মধ্যে কিন্তু, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন যে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় কোনো কিন্তু অমিল নেই, এই দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই কোনো। কিন্তু এই দলটা অনেক বড় পরিবার, যেহেতু বিরোধী প্রায় শূন্য বাংলায়, সেই জন্যে এত বড় পরিবারে সবার গণতান্ত্রিক অধিকার আছে নিজেদের বক্তব্য রাখার, নিজেদের আবেগ প্রকাশ করার, কিন্তু সেটাই দলের সিদ্ধান্ত হবে, সেটা ভেবে নেওয়াটা কিন্তু ঠিক নয়। আগামী দিনে কি হবে, নেত্রীর সিদ্ধান্ত কি, সেটা নেত্রী জানাবেন আমাদের। আবেগের জায়গা থেকে আমি অনেক কথা বলতে পারি, হুমায়ুন কবিরও বলতে পারে, কিন্তু আমার মনে হয় যে জনপ্রতিনিধি হয়ে আপনি ক্যামেরার সামনে বা টিভির সামনে কি বলবেন সেটাও মেপে বলা উচিত। কারণ আপনার কোনো মন্তব্যের জেরে যদি বিরোধীরা সেটাকে নিয়ে জলঘোলা করে, সেটাও ঠিক নয়। সম্প্রতি একদম দলের উচ্চস্থানীয় নেতা মদন মিত্র তিনি বলছেন যে দলে গিরগিটির বসবাস রয়েছে, বিভিন্ন গিরগিটিরা বাস করছেন। তার সঙ্গে হুমায়ুন কবিরও আবার তাকে সমর্থন করেছেন এবং মন্তব্য করেছেন দলটা ফণী ঘোষের গোয়াল হয়ে গেছে। বিরোধীরা সেই পয়েন্টে কিন্তু বারবার তৃণমূলকে দুষছে, কারণ উপনির্বাচন এবং তারপরে বিধানসভা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি 2026। তার আগেই দলের উচ্চস্থানীয় নেতারা যদি এমন কথা বলেন, তাহলে নিম্নস্থানীয় নেতাদের মধ্যে কি চলছে বারবার প্রশ্ন তুলেছেন। আমাদের দলে গণতন্ত্র আছে, আমাদের দলে বলার জায়গা আছে। বিজেপিতে তো বললে যে ইডি বা সিবিআই অ্যারেস্ট করে নিয়ে যাবে, বিজেপিতে বাক স্বাধীনতা নেই, আমাদের দলে বাক স্বাধীনতা আছে। মদনদা অনেক সিনিয়র নেতা, বারংবারের বিধায়ক মন্ত্রী, মদনদার বক্তব্য অনেক দাম আছে। দলের মধ্যে যদি কোথাও কোনো খামতি থাকে, ভুল থাকে, আবার যেটা বললাম, একটা পরিবারে 5টা আঙুল সেম হয় না, পরিবারে যেমন 5টা মানুষ এক হয় না। কিন্তু আমার মনে হয় যে ক্যামেরার সামনে এই কথাগুলো ফুটেজের জন্য না বলে যদি দলের সভাপতি বা দলের সাধারণ সম্পাদক বা দলনেত্রীকে জানানো হয়, তাহলে সেগুলোর একটা সুরাহর জায়গা থাকে। টিভিতে আমি যদি আজকে ধরুন আপনি আমার ইন্টারভিউ নিতে এসছেন, আমি ধরুন এরকম কিছু মন্তব্য করলাম, এখানে এই অসুবিধা, ওখানে ওই অসুবিধা, সেই অসুবিধা, তাতে কি আপনার চ্যানেলে বসে কোনো সুরাহ বেরোবে বা আপনি কোনো সলিউশন এনে দেবেন? না। যদি দলের সত্যি
নিচু তলায় কোনো রকম কোনো অসুবিধা হয় বা কারুর যদি মতবিরোধ হয় বা মনোমালিন্য হয়, সেটা দল ঠিক করবে, সেটা তো পাবলিক নলেজের দরকার নেই। এক। আর দুই, একটা কথা দেখবেন, আমাদের দলের মধ্যে যতই মতবিরোধ থাক বা মনোমালিন্য থাক, এটা কিন্তু পরিবার। ঠিক যেমন পরিবারের মধ্যেও মা বাবার সাথেও ঝগড়া হতে পারে, স্ত্রীর সাথে মনোমালিন্য থাকতে পারে, ভাই বোনেদের সাথে মনোমালিন্য বা মতবিরোধ থাকতে পারে, কিন্তু বাইরের থেকে যখন কেউ বাড়িতে ঢিল মারতে আসে দেখবেন পরিবার একাট্টা হয়ে যায়। ঠিক একইভাবে যখন বিজেপি, সিপিএম আর কংগ্রেস বাংলার ওপর আক্রমণ করার চেষ্টা করে, বাংলাকে অশান্ত করার চেষ্টা করে, আমাদের মধ্যে যতই মতবিরোধ বা মনোমালিন্য থাকুক, ভোটের সময় বাংলার স্বার্থে তৃণমূল পরিবার কিন্তু এক। আমাদের মধ্যে না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে, না কোনো দিন ছিল, না কোনো দিন থাকবে। কিন্তু যে বিরোধীরা বড় বড় কথা বলছে তাদের বলবো নিজেদের চরকায় তেল দিক। বিজেপির তো গোয়াল ঘরে প্রচণ্ড গোতাগুতি, এই সুকান্ত ভার্সেস শুভেন্দু ভার্সেস দিলীপ ঘোষকে তো লাথি মেরে প্রথমে আন্দামান পাঠালো, তারপর একটা জেতা সাংসদকে তার জায়গা চেঞ্জ করে আসানসোলে পাঠিয়ে হারিয়ে দিল শুভেন্দু। আদি নব্য রেগুলারের ঝামেলা বিজেপির মধ্যে। বিজেপির কর্মীরা কখনো তাদের মন্ত্রীদের তালাবন্ধ করে দিচ্ছে, কখনো সুকান্ত মজুমদারের মুখের ওপর কার্যালয়ের বাইরে জুতোর বাড়ি মারছে। তো বিজেপি নিজের চরকায় তেল দিক। ঠিক একইভাবে সিপিএমে একদিকে মোহাম্মদ সালিম লবি, একদিকে সুজান চক্রবর্তীর লবি। বিমানবাবুর এখন জানি না কতটা সে আছে, একটা লবি চাইছে মীনাক্ষীকে তুলতে, একটা লবি চাইছে পা ধরে হিঁচড়ে নামিয়ে দিতে। তো এরা নিজেদের চরকায় তেল দিক না। একজন 77, একজন 0, আর একটা কংগ্রেস সেটা মাইনাসে চলে গেছে। আমরা 213, 2024-এ 23শে নভেম্বর উপনির্বাচন বেরোনোর পরে সেটা 215, আর বিজেপির থেকে যারা এসছে তাদের মিলিয়ে 223। এক শাসক দল 223, বিরোধী দল 77টা জিতেছিল, এখন কমে 62, বাকি দুটো বিরোধী দল 0। ওরা নিজেদের চরকায় তেল দিক না, তৃণমূলটা বুঝে নেবে। আবারও বলছি, আপনার চ্যানেলের মাধ্যমে নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, বাকি আমরা সবাই কর্মী। আমাদের মধ্যে কারুর বিরুদ্ধে কোনো মনোমালিন্য, মতবিরোধ যাই থাকুক না কেন, দলের স্বার্থে, বাংলার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ, আমরা এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সম্প্রতি মণিপুরের ঘটনা আমরা দেখলাম এবং সেখানে দেখা যাচ্ছে সেই আগের মতোই যে সাম্প্রদায়িক একটা বিরোধ ওখানে ছিল, আবারও সেটা ফিরে এসছে। বারবার যেখানে প্রশ্ন উঠেছে যে এখানে নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের কাজ বা তাদের যে দায়িত্ব কর্তব্য, সেই জায়গাটা কোথায়? আজকে সেখান থেকে আবারও কি সেই জায়গাটা ভঙ্গ হলো? দেশের মানুষের আস্থা কি আবারও ভঙ্গ হলো? না, প্রথম কথা হচ্ছে আপনারা সম্প্রতি বলছেন কেন? মণিপুর তো জ্বলছে। মণিপুর কোনোদিনই ঠান্ডা হয়নি। মণিপুরের ব্যাপারে আমি তথ্য দিয়ে দিচ্ছি আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে। এখনো অবধি 300-র বেশি মৃত, মানে খুন করা হয়েছে। 50,000-এর বেশি মানুষ ঘর ছাড়া, 2,000-এর বেশি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পুরো মণিপুরটা ভাগ হয়ে গেছে। মণিপুরে যেখানে কুকিরা থাকে সেখানে অন্যরা যেতে পারবে না, যেখানে মেতিরা থাকে সেখানে কুকিরা যেতে পারবে না। পুরো মণিপুর ভাগ হয়ে গেছে। মণিপুর তো জ্বলছেই, মণিপুর কোনোদিন ঠান্ডা হয়নি। আর দেশের প্রধানমন্ত্রী ওই নিরো রাজার মতো এখন নাইজেরিয়া আর দুবাই না কোথায় ঘুরে বেড়াচ্ছে। এই তো অবস্থা। অমিত শাহ গিয়ে মহারাষ্ট্রে ভাষণ দিচ্ছে। আমার তো প্রথম প্রশ্ন যে মণিপুর কি এই দেশের অংশ? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যদি মণিপুর এই দেশের অংশ হয়, মণিপুরের বাসিন্দারা যদি এই দেশের নাগরিক হয়, তাহলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আগে জবাব দিক মণিপুরের জন্য কি করছে। এবার দুটো জিনিস আপনাদের আমি দেখাই। সেটা হচ্ছে যে এই মণিপুরের ঘটনার পরেই দেখুন, বিজেপির শরিক একটা পার্টি, তার নাম এনপিপি, যার লিডারের নাম কনরাড সাংমা, তিনি তার সমর্থন সরিয়ে নিয়েছেন বিজেপির থেকে। বিজেপি যে দলের কথা, দল বলবো না, যে সংগঠনের কথায় ওঠে আর বসে নরেন্দ্র মোদী, ওঠে আর বসে অমিত শাহ, সেই আরএসএস প্রেস রিলিজ করেছে। আরএসএস প্রেস রিলিজ করে বলেছে মণিপুরে যেটা হচ্ছে সেটা কখনোই মেনে নেওয়া যায় না, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত। তারপরে আপনাদের আরেকটা চিঠি দেখাই। এই চিঠিটা দেখুন, বিজেপির চিঠি। বিজেপির মণিপুরের 8 জন মেম্বার তারা কালকে চিঠি লিখে পদত্যাগ করেছে। তারপরেও নরেন্দ্র মোদী নাইজেরিয়ায় গিয়ে নাচছেন, নাচ দেখছেন। অমিত শাহ মহারাষ্ট্রে প্রচার করছে, কারুর কোনো ভ্রুক্ষেপ নেই। এটা কতদিন চলতে পারে?
আমি তো বুঝতে পারছি না। নরেন্দ্র মোদী টুইট করে লিখছে একটা সিনেমা আসছে সাবারমাতি রিপোর্ট, যেটা ওই গোদ্রা কাণ্ডের ওপরে, যেখানে নরেন্দ্র মোদীকে ভালো দেখানো হয়েছে, তার প্রমোশন করছে। একটা দেশের প্রধানমন্ত্রী, তার একটা রাজ্যে মানুষ খুন হচ্ছে, দুদিন আগে জিমরাম নদীতে একটা 2 বছরের বাচ্চার ধরকাটা দেহ পাওয়া গেছে, মাকে জ্বালিয়ে পুড়িয়ে রেপ করে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, সেই নিয়ে কোনো মন্তব্য নেই। একটা দেশের প্রধানমন্ত্রী একটা সিনেমার প্রমোশন করছে। আপনারা বলুন না, এইসব প্রধানমন্ত্রী, এইসব স্বরাষ্ট্রমন্ত্রীর কি করা উচিত? দেশের মানুষ বুঝে গেছে, আগামী দিন দেখবে বিজেপির মণিপুরে অবস্থা শোচনীয়, বিজেপির ভারতবর্ষে অবস্থা অত্যন্ত শোচনীয়। কিছুদিন বাদে আর বিজেপি থাকবে না এই দেশে।